প্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ডাক্তার সামিউল আওয়াল স্বাক্ষর। প্রতিদিনের মতো আজও আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। আজ আমাদের আলোচনার বিষয় পায়ুপথে রক্ত। এই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য আজ আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন একজন বিশেষজ্ঞ চিকিৎসক। চলুন দর্শক, অনুষ্ঠানের শুরুতেই পরিচিত হয়ে আসি আমাদের আজকের অতিথির সাথে। ডাক্তার ফয়জুর রেজা ঢাকা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি 2002 সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে MBBS ডিগ্রি অর্জন করেন। এরপর তিনি চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর MS FRACS ডিগ্রি রয়্যাল অস্ট্রেলিয়ান কলেজ অফ সার্জনস থেকে লাভ করেন। বর্তমানে তিনি নরওয়েস্ট হসপিটালে সার্জারি বিভাগের কনসালটেন্ট হিসেবে কর্মরত। আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এই আয়োজনে। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এনটিপিকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। পায়ুপথে রক্ত আমরা অনেক ক্ষেত্রেই দেখি যে অনেক সময় হঠাৎ করে পায়ুপথ দিয়ে রক্ত পড়ছে, সেটি বিভিন্ন ধরনের হতে পারে, রঙের ক্ষেত্রেও ভিন্নতা রয়েছে। আমি যদি একটু অনুষ্ঠানের শুরুতে আপনার কাছে জেনে নিতে পারি সেটি হচ্ছে কেন হচ্ছে এমন এই পায়ুপথে রক্ত। ফার্স্ট অফ অল ইটস ভেরি কমন, স্পেশালি ইয়াং এজ থেকেই এই সমস্যাটা চলে আসতে পারে। এটা এতটাই কমন, আমি বলবো বাই দ্য এজ অফ 40 or 50 অলমোস্ট 50% অফ আওয়ার পপুলেশন গ্রুপ তারা হচ্ছে একবার বা দুবার এই এক্সপেরিয়েন্সটা হতে পারে যে হঠাৎ করে রেড ব্লাড বা ফ্রেশ ব্লাড ড্রপিং অন দ্য কমোড অথবা পায়খানার সাথে বের হতে পারে। হতে পারে মিক্সড উইথ দ্য ফিসেস বা পায়খানার সাথে মিক্সড হয়ে বের হতে পারে। এটা হতে পারে পেইনফুল, বের হওয়ার সময় প্রচণ্ড ব্যথা, অথবা এটা সাইলেন্টলি হতে পারে ইভেন আননোটিসড। এটা নির্ভর করবে বেশ কিছু বিষয়ের উপর। প্রথমত রোগীর বয়স এবং আন্ডারলাইং ফ্যাক্টর, এগুলোর কিছু হতে পারে, যেমন রোগীরা যদি কোনো ব্লাড থিনার মেডিকেশন বা ব্লাডটাকে থিন করা যে মেডিকেশনগুলো খেয়ে থাকে, বিশেষ করে হার্ট অ্যাটাকের পর বা স্টেন্টিংয়ের পর যেই মেডিকেশনগুলো দেওয়া হয়, সেই মেডিকেশন ক্যান মেক দ্য ব্লাড রিয়েলি থিন, এবং সামান্য ট্রমা বা ট্রিভিয়াল ইনজুরিতেও প্রচণ্ড ব্লিডিং হতে পারে। এটা হতে পারে প্রেগনেন্সির এইজে হতে পারে, যে সাডেনলি বিকামিং গ্র্যাভিড ইউটেরাসে প্রেগনেন্সিতে প্রেশার দিয়ে হতে পারে। মনে রাখতে হবে যে কমনেস্ট কজ হচ্ছে, যদিও পাইলস বা হেমোরয়েড যেটা আমরা মেডিকেল টার্মিনোলজিতে বলি, সাম সিনস্টার কজেস, বিশেষ করে হচ্ছে আপনার বাউল ক্যান্সার বা রেক্টাল ক্যান্সার ক্যান দ্য আর্লি সিমটম or the only symptom can be bleeding through rectum. So কারো যদি ফ্রেশ ব্লাড বা অল্টার্ড ব্লাড যদি পায়খানার রাস্তা দিয়ে নিয়মিত গিয়ে থাকে, তাহলে অবশ্যই তাকে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিতে হবে ফর এ কুইক এক্সামিনেশন অ্যান্ড ফার্দার ইনভেস্টিগেশন, স্পেশালি ব্লাড টেস্ট করার মাধ্যমে এবং ক্যামেরা টেস্টের মাধ্যমে, যেটাকে আমরা কলোনোস্কোপি বলি অর ইভেন ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি। পায়ুপথ দিয়ে রক্ত যাচ্ছে, সেটি এক ধরনের উপসর্গ, সাথে আসলে অন্যান্য কোনো উপসর্গ থাকছে কিনা? রোগীর সচরাচর যেটা থাকে, যেটা কমনেস্ট হেমোরয়েডস এর আন্ডারলাইং ট্রিগারিং ফ্যাক্টর, কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য, যে পায়খানা খুব ড্রাই বা শক্ত বা স্ট্রেইন দিয়ে করতে হয়, এবং যারা বিশেষ করে ডিহাইড্রেটেড থাকে বা বিশেষ করে টেম্পারেচার, ওয়েদার, সামার সিজনে হতে পারে, যে ল্যাক অফ হাইড্রেশনের কারণে যখন স্টুলটা যদি এনাফ ফাইবার বা ফ্লুইড না থাকে, ক্যান স্টেইন দ্য রেকটাম বা টেইল এন্ড অফ ইন্টেস্টাইনে অনেকক্ষণ থাকার পরে যখন ব্রেইন থেকে সেই সিগন্যালটা আসে ফর কন্ট্রাকশন, ওই ফিসেসগুলো যাওয়ার সময় যে সারাউন্ডিং যে ব্লাড ভেসেলগুলো থাকে, যেটাকে কমনলি দেয়ার ভেনাস স্ট্রাকচার্স বা একটা সফট টিস্যুর উপর ওগুলো বেস করে থাকে, যেগুলোকে আমরা হেমোরয়েডাল টিস্যুস বা হেমোরয়েডাল ভেইনস বলি, ওগুলাতে ট্রমা হয়ে প্রচণ্ড ব্লিডিং হতে পারে। যদি সেটা ওয়ান্স অফ হয়, এক বা দুবার, এবং স্পন্টেনিয়াসলি যদি এটা বন্ধ হয়ে যায়, তাহলে খুব বেশি চিন্তা না থাকলেও আমি বলবো যে বিশেষজ্ঞর পরামর্শ নিতে। কিন্তু এটা যদি ফ্রিকোয়েন্টলি হতে থাকে, তাহলে অবশ্যই বিশেষজ্ঞর পরামর্শ নেওয়া উচিত। আর সেটা যদি হেমোরয়েড হয়ে থাকে, দেন অ্যাগেন ইট ডিপেন্ডস অন দ্য টাইপ অফ হেমোরয়েড অ্যান্ড সিভিয়ারিটি অ্যান্ড গ্রেডিং অফ হেমোরয়েড। ব্লিডিংটা যদি পেইনলেস হয়, তাহলে সেটা এক ধরনের পালস, আর যদি এটার সাথে অ্যাসোসিয়েটেড পেইন থাকে, দ্যাট ক্যান বি ডিফারেন্ট টাইপ অফ পালস অর ক্যান বি কম্বিনেশন অফ বোথ। কিছু কিছু হেমোরয়েডকে আমরা বলি ইন্টারনাল হেমোরয়েড, কিছু বলি এক্সটার্নাল হেমোরয়েড। Internal hemorrhoid, again, that means there is a certain sort of embryological line, so এটার উপরে যেই vein বা blood vessels গুলা থাকে, if it becomes dilated বা tortuous হয়ে গেলে, সেগুলা যদি
টেইল এন্ডের উপরেই থেকে যায়, সেই গ্রেডিং বা সেই আর্লি গ্রেডের ইন্টারনাল হেমোরয়েড ক্যান বি ম্যানেজ বাই লাইফস্টাইল মডিফিকেশন। জাস্ট ট্রিগারিং ফ্যাক্টরটা যদি আপনি উইথড্র করতে পারেন, সেটা হচ্ছে ফাইবারটার কন্টেন্টটা যদি বাড়ানো যায়, অ্যাডিকুয়েট লিকুইড, 70 কিলো বডি ওয়েটে মিনিমাম 3 liter of water consumption, exercises and lose some body weight and avoid smoking, or if there's any underlying triggering or precipitating factor, সেটা হতে পারে prostate related problem, chronic cough, অথবা suddenly কেউ যদি weight gain করে সেই জিনিসটা কন্ট্রোল করা। এর বাইরে যদি পেইনফুল হেমোরয়েডাল ব্লিডিং হয়, সেটা হতে পারে আপনার ফিশার থেকে বা ছোট একটা কাট থেকে হতে পারে, দ্যাট ক্যান বি এক্সট্রিমলি পেইনফুল। ইট ডাজন্ট অ্যাকচুয়ালি কজ সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ ব্লিডিং, মে বি ব্লাড স্টেইন ফিসেস অর ফিউ ড্রপস অফ ব্লাড। ফিশার ইন জেনারেল আই উড সে 60-70% ক্ষেত্রেই সার্জারি ছাড়াই ভালো হওয়া সম্ভব, যদি প্রপার অ্যাপ্লিকেশন অফ সার্টেন অয়েনমেন্ট যেটাকে মাসল রিল্যাক্স করে দেয় সেটা ইউজ করা যায়। কিছু কিছু ক্ষেত্রে অপারেশনের প্রয়োজন হয়, তবে মহিলাদের ক্ষেত্রে অপারেশনের ইন্ডিকেশনটা খুব কেয়ারফুলি চুজ করতে হবে। পায়ুপথে রক্ত নিয়ে যখন আসলে চিকিৎসকের কাছে যাচ্ছেন রোগীরা, পরবর্তীতে কি কি পরীক্ষা নিরীক্ষার সম্মুখীন তাদের হতে হয় এবং কিভাবে আসলে আপনারা নিশ্চিত করেন যে না এটির জন্যই আসলে এই রক্তটি বের হচ্ছে? খুব ইম্পর্টেন্ট হচ্ছে বেডসাইড এক্সামিনেশন, টেকিং এ ডিটেইল হিস্ট্রিটা নিয়ে রোগীকে ভালো করে পরীক্ষা করতে হবে। হিস্ট্রির ক্ষেত্রে ফোকাস থাকতে হবে তার ব্লিডিং হিস্ট্রিটা খুব কেয়ারফুলি নেয়, প্যাটার্ন অফ ব্লিডিং, ডিউরেশন অ্যান্ড কন্টেন্ট অ্যান্ড এটসেট্রা, তার বাউল হ্যাবিট সম্পর্কে জানতে হবে এবং ফ্যামিলি হিস্ট্রি অফ বাউল ক্যান্সার অ্যান্ড এটসেট্রা। প্রিভিয়াসলি তার কোনো ইনফেকশন, ফিস্টুলা, ফিশার অথবা অন্য কোনো ধরনের অ্যাবসেসের হিস্ট্রি আছে কিনা ওটা জানতে হবে। জানার পরবর্তীতে খুব বেসলাইন আমরা কিছু টেস্ট করে থাকি, হিমোগ্লোবিন চেক, জাস্ট টু মেক শিওর দে আর নট অ্যানিমিক। তার পরবর্তীতে কিছু কিছু হেমোরয়েড বা আন্ডারলাইং প্যাথোফিজিওলজি যেটা হচ্ছে লোকাল এক্সামিনেশন মাধ্যমে আপনি ধারণা করতে পারেন, তবে একটা ক্যামেরা টেস্ট করে থাকি। এটা হতে পারে ফ্লেক্সিবল সিগময়েডোস্কোপি ইফ দ্য পেশেন্টস এজ ইজ বিলো 40, above 40 হলে আমরা ফুল colonoscopy inside the intestinal lumen. We carefully look, make sure there's no polyp growth or cancer that can be the cause of bleeding. Subsequently এই ইনভেস্টিগেশন, ব্লাড টেস্ট এবং বেডসাইড এক্সামিনেশনের পরে আমি বলবো যে মোর দেন 90% অফ কেসেস উই ক্যান গেট টু দ্য রাইট ডায়াগনোসিস। স্ট্র্যাটেজিক্যালি এটা ডিপেন্ড করবে হচ্ছে কি আন্ডারলাইং ফ্যাক্টরের উপরে যে কোন পদ্ধতিটা ভালো হবে। তবে পার্সোনালি আমি মনে করি এই পায়ুপথের রক্ত যাওয়ার যেহেতু আন্ডারলাইং মেইন কজটা হচ্ছে নন ক্যান্সারাস অর বিনাইন, আই ট্রাই টু অ্যাভয়েড অ্যান অপারেশন ইফ পসিবল, কারণ অপারেশনের কমপ্লিকেশন ক্যান বি লাইফ চেঞ্জিং। সো তার মানে হচ্ছে রোগী সিলেকশনটা খুবই ইম্পর্টেন্ট এবং অপারেশনটা হতে হবে রাইট টেকনিক অন এ রাইট পেশেন্ট। So patient selection with an identification of underlying pathology and then picking the right technique. What that means is hemorrhoid যদি হয়ে থাকে, যদি সেটা internal hemorrhoid with a prolapse component, তার মানে হচ্ছে advanced grade 3, grade 4 হয়ে থাকে, especially grade 4 with that prolapse, maybe staple hemorrhoidectomy in certain cases, অথবা standard যেটা আমরা বলে থাকি Milligan-Morgan technique, the standard hemorrhoidectomy 1, 2 or even 3 quadrant. যদি ছোট ইন্টারনাল হেমোরয়েড হয়ে থাকে, অনলি ব্যান্ডিং ক্যান বি সাফিসিয়েন্ট। এক্সটার্নাল হেমোরয়েডের ক্ষেত্রে ইজ ভেরি পেইনফুল প্রসিজার, বোথ ইন্টারনাল এক্সটার্নাল প্রসিজার পোস্ট অপারেটিভ। ইউ হ্যাভ টু বি ভেরি প্রিসাইজ ইন টার্মস অফ হোয়াট ইউ ডু, জাস্ট অনলি রিসেক্ট অর এক্সাইজ দ্যাট পার্ট অফ দ্য হেমোরয়েড। এসেনশিয়ালি যদি কোনো স্কিন ট্যাগ থাকে সেটাও রিমুভ করা যেতে পারে এবং ওইটাকে বায়োপসির ক্ষেত্রে আমরা রুটিনলি পাঠাই। খুব রেয়ারলি এক ধরনের স্কিন ক্যান্সার হয় যেটাকে আমরা মেলানোমা বলে থাকি, ডিসকালারেশন, অ্যান্ড দ্যাট ক্যান চেঞ্জিং ইন প্যাটার্ন, দ্যাট ক্যান বি সিগনিফিক্যান্ট হাই রিস্ক অফ মেটাস্টেসাইজ টু দ্য লিম্ফ নোড অ্যান্ড আদার্স, ক্যান বি লাইফ থ্রেটনিং ক্যান্সার। ওই টেস্টের মাধ্যমে আমরা কনফার্ম করি আসলে যে টিস্যুটা রিমুভ করা হয়েছিল ওটা হেমোরয়েডস। মনে রাখতে হবে অপারেশন একটা করা মানে এই নয় যে আপনার গল স্টোন হলো, গল ব্লাডারটা ফেলে দিলেন, ইউ আর নট গেটিং এ স্টোনস মোস্ট অফ দ্য কেসেস। কিন্তু হেমোরয়েডের ক্ষেত্রে অপারেশনের পরেও এই সিমটম বা এগুলো আবার ডেভেলপ হতে পারে। নিশ্চয়ই। অ্যানাল ফিশার এবং অ্যানাল ফিস্টুলা দুটির মধ্যে পার্থক্য কি রয়েছে এবং চিকিৎসা পদ্ধতি আসলে কি? অ্যানাল ফিশার এবং হিমোরয়েড এই দুই কন্ডিশন অনেক সময় সাইমালটেনিয়াসলি একই রোগী থাকে, কারণ দুইটারই আন্ডারলাইং মেইন ইটিওলজি হচ্ছে আপনার কনস্টিপেশন অর স্ট্রেইনিং অর কফিং, whereas fistula is little bit different, তবে
ফিশার যার থাকে বা হেমোরয়েড থাকে, দে হাই রিস্ক অফ গেটিং ইনফেকশন ইন টার্মস অফ অ্যানাল অ্যাবসেসেস। Most of the anal abscesses are perianal abscesses যেটা develop করে to superficial abscesses, but some abscesses they can involve the particular area যেটা হলো মাসল or intermuscular ছোট দুইটা মাসল থিন লেয়ার থাকে, ওটার মাঝখানে যদি হয় abscesses, ওই abscesses বা পাস কালেকশনটা স্কিনটা যখন থিক থাকে, instead of bursting outside, sometimes it can burst inside the anal canal. So fistula হচ্ছে abnormal communication between two tiny hole, ছোট দুইটা ছিদ্রর মাধ্যমে পাস বা ইনফেকশনের ফ্লুইডটা বের হয়, একটা পায়খানার রাস্তা দিয়ে বের হতে পারে, একটা আউটসাইড দিয়ে বার্স্ট হয়ে বের হতে পারে। ফিশার থেকে অ্যাবসেস ডেভেলপ করে, এবং অ্যাবসেসটা যদি কিছু ন্যাস্টি টাইপের হয়, or if that can cause damage in the underlying muscle অথবা টিস্যু, সেই ক্ষেত্রে ফিস্টুলা ডেভেলপ করতে পারে। তবে দুই ধরনের প্যাথোলজি এবং দুইটা ট্রিটমেন্ট সম্পূর্ণ ডিফারেন্ট। আমরা আপনার কাছ থেকে শুনছিলাম চিকিৎসা পদ্ধতির কিছু বিষয়, ফিস্টুলা নিয়ে শুনছিলাম, সেই বিষয়গুলো জানবো। ফিস্টুলা ট্রিটমেন্ট বিভিন্ন ধরনের হতে পারে, এটা নির্ভর করে ফিস্টুলা আন্ডারলাইং ইটিওলজি এবং টাইপ অফ ফিস্টুলার উপরে। মেডিকেল টার্মিনোলজিতে আমরা ফিস্টুলার বিভিন্ন টাইপিং বা ক্লাসিফিকেশন করে থাকি। Depending on that classification, it can be মোটা দাগে যদি বলতে হয়, it can be very simple fistula. ফিস্টুলা যেহেতু আমি বলেছি দুটো অ্যাবনর্মাল ওপেনিং এর মাধ্যমে মিড পয়েন্টে কিছু কালেকশন অফ পাস অথবা হলো আনহেলদি টিস্যু থাকে, সামটাইমস এটা আমরা ধরে নিতে পারি ছোট একটা পাইপ লাইন, intermittently one end can be blocked, that can cause infection. So এই পুরা প্যাসেজটা বা টানেলটাকে একটা পদ্ধতিতে আপনি একটা সিটন বা রাবার ব্যান্ডের মাধ্যমে দিয়ে রেখে ওই টানেলটাকে ম্যাচিউর করে সাবসিকুয়েন্টলি ইউ ক্যান ডিভাইড ইট, অথবা সামটাইমস ইফ ইট ডাজন্ট ইনভলভ এনাফ মাসল ইউ ক্যান জাস্ট লে ইট ওপেন। সো ফিস্টুলা ট্রিটমেন্টের আসলে একটা এইম বা ফোকাস থাকতে হবে টু কিওর দ্য ফিস্টুলা কমপ্লিটলি। The gold standard of the best treatment would be fistulectomy বা fistulotomy to lay it open and debride that underlying granulation tissue, অথবা অ্যাপ্লাইং রাবার ব্যান্ড or সিটন বা রাবার ব্যান্ড যেটা আমরা অ্যাপ্লাই করে রাখি, সেটা মিনিমাম 3 months, আমি বলবো 6 months and above টাইমের পর আমরা রিভিশন সার্জারি করে থাকি। তার মানে ট্র্যাকটা উই ক্যান শর্টন ইট, অথবা ওই ট্র্যাকেরটাকে আমরা ওপেন করে কেটে ফেলতে পারি ফিস্টুলা ট্র্যাক, অথবা আমরা আরেক ধরনের টেকনিক বলি, সেটাকে বলে লিফট প্রসিজার, লাইগেশন অফ ইন্টারস্ফিংক্টারিক ফিস্টুলা ট্র্যাক্ট, বোথ এন্ড আমরা স্টিচ আপ করে দিতে পারি। কিন্তু মনে রাখতে হবে যে কোনো অন্য টেকনোলজির significantly high recurrence rate. I would say success rate is about 50 to 60 even in the best hand. 30 to 40% it doesn't work in every patient properly. So complicated but complex fistula ক্ষেত্রে patient may need multiple procedures. So sometimes it's very difficult for a patient. They become very frustrated. খুব বিষণ্ণতায় ভুগে যে আমার সমস্যার সমাধান হলো না। মনে রাখতে হবে সমস্যাটা শুরুতে সিম্পল মনে হলো, it's very notorious and it can take months or years to fix it. সার্জিক্যাল ট্রিটমেন্টের অনেকগুলো বিষয় বলছিলেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আরও জানবো। তবে তার আগে আমাদের এই অনুষ্ঠানের একটি নিয়মিত সেগমেন্ট হচ্ছে বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের দর্শকদের জানিয়ে দেয়া। প্রিয় দর্শক, দেখছেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পায়ুপথে রক্ত নিয়ে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব বিভিন্ন খাদ্যের পুষ্টি গুণাগুণ সম্পর্কে আমাদের পুষ্টিবিদের কাছ থেকে। কনস্টিপেশনের সমস্যা যদি দেখা যায় যে আমাদের কারো যদি কোষ্ঠকাঠিন্য বা কনস্টিপেশন 3 মাসের বেশি হয়ে থাকে, সেক্ষেত্রে তো আমাদেরকে অবশ্যই খাবারের পাশাপাশি ডক্টরকে দেখাতে হবে, বা প্রোবায়োটিক বা আদার্স কোনো মেডিসিন লাগলে সেগুলো তো অবশ্যই নিতে হবে। কারণ কনস্টিপেশনকে বা কোষ্ঠকাঠিন্যকে মাদার অফ ডিজিজ বলা হয়ে থাকে, কারণ আমাদের গাট ফাংশনটাই কিন্তু মেন। আমাদের কোনো কারণে যদি আমাদের গাটটা ক্লিয়ার না হয়, তখন দেখা যায় যে এখান থেকে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয়ে থাকে। কোষ্ঠকাঠিন্যের জন্য সবচেয়ে প্রথমে যেটা বলবো, আপনাকে অবশ্যই 3 লিটার পানি প্রতিদিন মেকশিওর করতে হবে, 3 থেকে 3.5 লিটার। এরপরে যদি আসি খাবারের ক্ষেত্রে, সেক্ষেত্রে অবশ্যই আমরা হাই ফাইবারযুক্ত যে খাবারগুলো রয়েছে সেগুলো আমরা আমাদের খাদ্য তালিকায় রাখবো। হাই ফাইবার খাবারগুলো আমরা সাধারণত ফল, বিভিন্ন ধরনের লিফি ভেজিটেবল, সালাদ থেকে পেয়ে থাকি। সেক্ষেত্রে আমাদেরকে চেষ্টা করতে হবে গ্রিন লিফি ভেজিটেবল যেগুলো রয়েছে বা সালাদ রয়েছে, এগুলো আমাদের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে রাখতে।
গ্রিন লিফি ভেজিটেবলের মধ্যে হচ্ছে বিভিন্ন ধরনের শাকসবজি রয়েছে, সবুজ যে পাতা জাতীয় যে সবজিগুলো রয়েছে। প্রতিদিন চেষ্টা করবেন যে 5 থেকে 7 কাপ সবজি যেন আপনার খাদ্য তালিকায় থাকে, যাদের কনস্টিপেশন সমস্যা যারা আমরা ভুগছি। সব ফলেই ভালো পরিমাণে ফাইবার থাকে, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই কিছু বিশেষ ফল রয়েছে যেগুলো আমরা ফল আকারে বা হচ্ছে যদি আমরা জুস আকারেও খাই, সেগুলোও কিন্তু আমাদের কোষ্ঠকাঠিন্যের ক্ষেত্রে অনেক বেশি উপকারী। বিশেষ করে বেলের শরবত, তারপরে হচ্ছে পেঁপের শরবত যদি আমরা আমাদের খাদ্য তালিকায় রাখি, সেটা কিন্তু আমাদেরকে কোষ্ঠকাঠিন্য থেকে খুব বেশি হেল্প করে থাকবে। এরপরে যে বিভিন্ন ধরনের ড্রিঙ্কস বা সাপ্লিমেন্টারি বলা হয়, সেক্ষেত্রে ইসুবুল রয়েছে, তোকমা রয়েছে, চিয়া সিড রয়েছে, যেগুলোও কিন্তু আমাদেরকে খুব ভালো পরিমাণে ফাইবার দিয়ে থাকে। সো এই খাবারগুলো যদি আমরা শরবত আকারে, যারা সিভিয়ার বা ক্রনিক কনস্টিপেশনের সমস্যায় রয়েছেন, তারা যদি দিনে 2 বার এই ধরনের খাবার খাদ্য তালিকায় রাখেন, তারা কিন্তু খুব দ্রুত কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে পারেন। সেক্ষেত্রে আমরা কখনো চিয়া সিডে 20 মিনিট ভিজিয়ে রেখে 1 চামচ ইসুবুল মিক্সড করে খেতে পারি, বা তোকমা দানা 10 মিনিট ভিজিয়ে রেখে সাথে ইসুবুল মিক্সড করেও কিন্তু আমরা শরবত আকারে খেতে পারি। এরপরে রয়েছে বিভিন্ন ধরনের বাদাম, যেগুলো থেকে আমরা খুব ভালো পরিমাণে এসেনশিয়াল যে ফ্যাটি অ্যাসিডগুলো রয়েছে, সেগুলো কিন্তু আমরা খুব সহজেই পেয়ে যাই। এগুলো কিন্তু আমরা কোষ্ঠকাঠিন্য থেকে মুক্তি পেতে আমাদের খাদ্য তালিকায় রাখতে পারি। এছাড়া আমে খুব ভালো পরিমাণে আমরা ফাইবার পেয়ে থাকি, কোষ্ঠকাঠিন্যের জন্য আম খুব ভালো। এছাড়া বেলের শরবত রয়েছে, পেঁপের শরবত রয়েছে, বা পেঁপে যদি আমরা নর্মালিও খাই, সেটাও কিন্তু কোষ্ঠকাঠিন্য থেকে আমাদেরকে রক্ষা করে। এছাড়া কলাতেও আমরা খুব ভালো পরিমাণে ফাইবার পেয়ে থাকি। এছাড়া হচ্ছে আপনার পেয়ারাতেও খুব কোষ্ঠকাঠিন্যের জন্য অনেক ভালো একটা ফল। এরপরে আমরা হচ্ছে দুধ দিয়ে সাবুদানা রান্না করে খেতে পারি, যেটা আমাদের পায়খানাকে নরম করতে সাহায্য করে থাকে। এছাড়া দেখা যায় যে প্রোবায়োটিক আমাদের গাট ব্যাকটেরিয়ার জন্য খুব ভালো। আমরা যদি ন্যাচারাল সোর্স বলে থাকি, সেক্ষেত্রে হচ্ছে দই হচ্ছে প্রোবায়োটিকের খুব ভালো একটা উৎস। সো আমরা যদি আমাদের খাদ্য তালিকায় প্রতিদিন দই রাখি, সেক্ষেত্রেও কিন্তু আমরা কনস্টিপেশন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবো। এছাড়া দইয়ের সাথে যদি আমরা একটু পুদিনা পাতা মিক্সড করে খাই, সেটাও কিন্তু আমাদের ডাইজেশনের জন্য অনেক ভালো। আমাদের ডাইজেশন পাওয়ারটাকেও কিন্তু অনেক ভালো রাখতে হবে। আমরা কি খাচ্ছি সেটাও কিন্তু কোষ্ঠকাঠিন্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তার মধ্যে প্রধান হচ্ছে ব্যালেন্স ডায়েট। আমরা যদি ব্যালেন্স ডায়েট করে মেনটেন করে চলি, আমাদের কিন্তু এই ধরনের সমস্যা হবে না। তো দেখা যায় যে আমরা অনেক সময় ম্যাক্সিমাম টাইমে অনেক বেশি বাইরে জাঙ্ক ফুড, প্রসেস ফুড, ভাজা পোড়া খাবার খেয়ে ফেলি, যেগুলোতে ফাইবার বা ওই ধরনের ভিটামিন মিনারেলস কিন্তু আমরা পাই না, যেগুলোতে অনেক বেশি ক্যালোরি রিচ হয়ে থাকে, কার্বোহাইড্রেট রিচ হয়ে থাকে। এছাড়া প্রোটিন জাতীয় খাবার যদি আমরা অতিরিক্ত খেয়ে ফেলি, সেক্ষেত্রেও কিন্তু দেখা যায় যে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দেয়। এরপরে অনেক বেশি যারা গ্রিন টি পান করেন বা চা কফি, বিশেষ করে মিল্ক কফি খাওয়া হয় বা চা খায় দিনে অনেক বেশি 4-5 কাপের, তাদের ক্ষেত্রেও কিন্তু কোষ্ঠকাঠিন্যের সমস্যা দেখা দিতে পারে। সো যারা কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যায় ভুগছেন, তাদেরকে অবশ্যই গ্রিন টি বা চা যদি খায় 2 কাপের বেশি না, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই চেষ্টা করতে হবে আমরা যাতে পর্যাপ্ত পরিমাণ পানি পান করছি কিনা সেটা কিন্তু আমাদেরকে খেয়াল রাখতে হবে। এবং কোনোভাবে আমাদের বডিকে ডিহাইড্রেট রাখা যাবে না, সবসময় হাইড্রেট থাকতে হবে, পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে, প্রচুর পরিমাণ শাকসবজি ফল খাদ্য তালিকায় রাখতে হবে, হোল গ্রেন জাতীয় খাবার খাদ্য তালিকায় রাখতে হবে, প্রতিদিন অ্যাটলিস্ট 30 মিনিট আমরা হাঁটাহাঁটি করব, এবং একটা ব্যালেন্স ডায়েট যদি আমরা মেনটেন করে চলি, আমরা অবশ্যই কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা থেকে মুক্তি পেতে পারবো। বিভিন্ন ধরনের সার্জিক্যাল ট্রিটমেন্টের কথা আমরা আপনার কাছ থেকে শুনছিলাম। সেক্ষেত্রে সার্জারিতে যাবার আগে রোগীদের ক্ষেত্রে কাউন্সিলিং কিংবা পরবর্তী যে ধাপগুলো রয়েছে, কনসেন্টের বিষয় রয়েছে, সেগুলো আসলে বাইরের দেশগুলোতে কিভাবে নির্ধারিত হয়ে থাকে? আমরা যেটা এমফেসিস দেই ইনফর্মড কনসেন্ট, তার মানে হচ্ছে পেশেন্ট আসলে আন্ডারস্ট্যান্ড করে হোয়াট দে আর গোয়িং থ্রু, দে হ্যাভ এ প্রপার আন্ডারস্ট্যান্ডিং, এবং সে জেনে দে হ্যাভ এনাফ রাইট টু আস্ক কোয়েশ্চেন্স। এবং আমরা লিফলেট বা রয়্যাল কলেজ অফ সার্জনস ইন অস্ট্রেলিয়া দে হ্যাভ ব্রশিওর, আমরা ওটা তাদেরকে হ্যান্ড ইন করি, তারা যাতে পড়ে আসতে পারে। ইন মাই পার্সোনাল প্র্যাকটিস আমি সচরাচর প্রথম ভিজিটে কারো কাছ থেকে স্পেশালি ফিস্টুলার ক্ষেত্রে কনসেন্ট নেই না। আই গিভ দেম এনাফ টাইম টু কাম ব্যাক অন দ্য সেকেন্ড ভিজিট সো দ্যাট দে ক্যান ডু ব্রেইন স্টর্মিং, দে ক্যান লুক আপ সাম ইউটিউব ভিডিওস আর রিড থ্রু দ্য ব্রশিওর। আসার পরে আমি যেটা করি, ডায়াগ্রাম ড্র করে তাদেরকে এক্সপ্লেইন করি। খুবই ইম্পর্ট্যান্ট তাদের পারসেপশনস অ্যান্ড এক্সপেকটেশন ইন টার্মস অফ তারা যাতে এটা না মনে করে একটা অপারেশনই হয়তো সব সমাধান হয়ে যেতে পারে। অনেক সময় আমরা মাল্টিপল ইনভেস্টিগেশন করে থাকি আফটার কলোনোস্কোপি, এমআরআই স্ক্যান, মাল্টিপল স্টেজ প্রসিজার্স, ইভেন কিছু কিছু ক্ষেত্রে আরও বেশি হায়ার স্পেশালাইজড আমাদের সিনিয়র কলিগ যারা আছেন, অনেক সময় মিউকাসা প্লাগ অথবা অন্যান্য কিছু টেকনোলজি আছে যেগুলো ইউজ করে, ক্লিপিং বলি আমরা, সেগুলো করে, সেগুলোর জন্য আমরা অন্য জায়গায় রেফার করি। সো
মাইন্ডসেটটা খুবই ইম্পর্ট্যান্ট এবং ধারাবাহিকতা ট্রিটমেন্ট। অর্থাৎ অপারেশন করবার আগে আপনারা আউটকাম এবং প্রগনোসিস দুটি বিষয় নিয়ে আলোচনা করে থাকেন। কারেক্ট। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের আজকের এই অনুষ্ঠানে আসবার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ। জি প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন স্বাস্থ্য প্রতিদিন। কথা হচ্ছিল খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, পায়ুপথে রক্ত নিয়ে। আশা করি আমাদের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদের অনেক বেশি উপকারে আসবে। অনুষ্ঠানের পর্যায়ে দেখে নেব কি থাকছে আগামী পর্বে স্বাস্থ্য প্রতিদিন অনুষ্ঠানে। গ্লুকোমাটা আসলে কি? গ্লুকোমাটা হলো চোখের প্রেসারটা প্রাথমিকভাবে বেড়ে যায়। তা এখন বেড়ে যাওয়ার পরে যেটা হয়, চোখের যে স্নায়ু, এই স্নায়ুর উপরে এই প্রেসারের একটা ইম্প্যাক্ট হয়, প্রভাব বিস্তার করে এবং আলটিমেটলি এই স্নায়ুটা নষ্ট হয়ে যায়। তো স্নায়ুটা যখন ক্ষতিগ্রস্ত হয় তখন দেখার ব্যাপারটা ক্ষতিগ্রস্ত হয়। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আপনাদের পছন্দের অনুষ্ঠান স্বাস্থ্য প্রতিদিন দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com এ। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। আজ এখানেই শেষ করছি, আগামীতে আবারও দেখা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এনটিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।